নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশের কি অবস্থা সেসব জানবো, আপনাদেরও জানানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সিকান্দার আলী, আমরা যাচ্ছি তার কাছে। সিকান্দার, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথম ম্যাচে আমরা যেটা দেখলাম আসলে বাংলাদেশের কাছ থেকে, এটা তো আমাদের একেবারেই প্রত্যাশা ছিল না, কারণ আগের দুইটা সিরিজ তারা আসলে জিতেছে এবং প্রত্যাশা ছিল যে বাংলাদেশ এই সিরিজটা আসলে জয় দিয়ে শুরু করবে এবং ধারণা করাই যাচ্ছিল যে ব্যাটারদের তো একটা পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে আগের দুইটা সিরিজে, এই সিরিজটা আসলে তাদের জন্য ইমপ্লিমেন্ট করার জায়গা। সেটা হলো না। এই যে ব্যাটিং ব্যর্থতাটা, এই প্রশ্নটা বারবারই করতে আমার খুব হতাশাজনক লাগে যে এটা কবে ঘুচবে। এটা খুব সহসা ঘুচবে না, কারণ হচ্ছে যারা ব্যাটিং লাইন আপে রয়েছেন তারা কিন্তু খুব মানে এক্সপেরিয়েন্স হয়েও মেন্টালিটি ইনএক্সপেরিয়েন্স। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি যদি নিজেকে রেকটিফাই না করেন কিংবা নিজেকে আপগ্রেড না করেন, তাহলে আপনি সবসময় এই 20, 15, 25, 30 এইসব করেই আপনি আউট হবেন। আপনি দেখেন লিটন কুমার দাসের 1 দশক হয়ে গেছে, তার কাছ থেকে আমরা সেই রকম সার্ভিস পাচ্ছি না এখনো। আবার ধরেন তাসকিনের কথা যদি চিন্তা করেন, তার 1 যুগ হয়ে গিয়েছে। 2014 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে তার অভিষেক হয়েছে, আন্তর্জাতিক অভিষেক। এই যে ব্যাটিং কলাপস, আমাদের ব্যাটিং কলাপস, মিডল অর্ডার কখনো ক্লিক করে না, মিডল অর্ডার ঠিক মতো কাজ করে না। মুশফিকুর রহিমরা চলে যাওয়ার পরে এটা অত্যন্ত বেশি আমাদের আলোচনা করতে হচ্ছে। এবং বাংলাদেশ বরাবরই অলথ্রো ক্রিকেট যতদিন ধরে খেলছে, এই ব্যাটিং ব্যর্থতাই বাংলাদেশকে সবচেয়ে বেশি ভোগায়। বাংলাদেশ যতবার জিতেছে ম্যাচ, সব ম্যাচ জয়ের পেছনে দেখবেন বোলারদের অবদান সবচেয়ে বেশি। আপনার কদাচিৎ আমরা ব্যাটারদের কাছ থেকে রান পেয়ে ম্যাচ জিতি। বোলাররা যদি কম টার্গেট এনে দিতে পারে, তাহলে ওটা ওরা খুব সহজে স্বচ্ছন্দে চেজ করে। একটু চিক উইকেট হলে, একটু বেশি রান হলেই, মানে 250 হলেও সেটা আপনি চেজ করতে পারেন না। তার মানে হচ্ছে যে আপনার ব্যাটিং লাইন আপ সবসময় দুর্বল, এবং বাংলাদেশের এই ব্যাটিং বেসিক ফ্রম বিগিনিং, মানে চাইল্ডহুড থেকে এখন নতুন প্ল্যান করে কোচিং স্টাফ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা কর্মকর্তা রয়েছেন, সভাপতি রয়েছেন, আমি বলবো তামিম ইকবাল যেহেতু তিনি একজন এক্স ক্যাপ্টেন এবং এইসব চড়াই উতরায় পেরিয়ে এসেছেন, সাকসেস একজন ব্যাটার ছিলেন। সো তাকে এই জিনিসগুলো অন্তত ফলো করা উচিত, যে বাচ্চাদের থেকে এখন যেন ব্যাটিংটা খুব ভালোভাবে শেখানো হয়, যেটা একসময় আমরা ভারতকেও দেখেছি স্ট্রাগল করতে, কিন্তু তারা ওভারকাম করেছে, আমরা এখনও এই 25-30 বছরও পারিনি। আমাদের উচিত এই ব্যাটিং দল যদি ভালো না করে, তাহলে কি ইন ফিউচার যেটা বিশ্বকাপ খেলা, সেই বিশ্বকাপে কি আবার সেই ডাব্বা আমরা একই চিত্র ঘুরে ফিরে আমরা দেখতে পাবো, এবং আমরা সেই আক্ষেপ করব যে নেক্সট টাইম আমরা এক্সপেরিয়েন্স হয়ে যাব, অনেক ভালো করব, নেক্সট ওয়ার্ল্ড কাপে আমরা নিশ্চয়ই। না, টার্গেট যদি সবসময় আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ থাকে, তাহলে তো আসলে আমার মনে হয় না যে, এই আমার ব্যক্তিগত অপিনিয়ন আর কি, যে এই যে ব্যাটিং কলাপসটা, এই কলাপসটা ঘুচবে বলে আমার মনে হয় না। এবং যেটা আমার আপনার কাছে প্রশ্ন, যে এই যে টপ অর্ডারের ব্যর্থতা আমরা ঘুচতে কখনোই দেখি না। এই তামিমের কথা বলি, যদি আমি শান্তর কথা বলি, এদের কাছ থেকে তো আসলে ইনিংসটা লম্বাই আমরা দেখতে চেয়েছিলাম, কিন্তু শান্ত এত এক্সপেরিয়েন্সড একজন ব্যাটার হয়েও তার আসলে স্কোরটা যদি দেখি, 0 রানে ফিরে গেলেন। এইটা আসলে দলের জন্য তো নিশ্চয়ই অনেকখানি হতাশাজনক, যে শান্তর মতো একজন প্লেয়ারের কাছ থেকে তো নিশ্চয়ই এরকম কিছু আমরা এক্সপেক্ট করি না। আপনি টপ অর্ডার প্লেয়ারদের কথা যদি চিন্তা করেন, শান্ত তো আপনার টেস্টে খুব ভালো করে, কিন্তু ওয়ান ডেতে তিনি অনেকগুলো ইনিংস ধরে 13 ইনিংস, মানে এই লাস্ট ইনিংসটা সহ করে 13 ইনিংস ধরে তিনি ভালো করতে পারছেন না, কোনো 50 নেই। তার মানে হচ্ছে যে আপনি মেন্টালি ডাউন আছেন এবং ব্যাট প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে যেটা করা উচিত, আপনাকে বিকল্প বেছে নিতে হবে। আপনি একজনকে অনাফ সুযোগ দেওয়ার নাম করে আপনি শুধুমাত্র খেলিয়ে যাবেন এবং সে কোনো সাকসেস হবে না, সে কিন্তু আরও মেন্টালি তাকে ডাউন করছেন। তার যখন মানুষ একটা ফেল করতে থাকে, তখন কিন্তু তার ভেতরে যে কাজ করে, তার নার্ভগুলো শক্ত হয় না, আত্মবিশ্বাসটা তো খুঁজে পাওয়া যায় না, একদম হারিয়ে ফেলে। তো সেই জায়গা থেকে ওভারকাম করার জন্য তাকে বিরতি দেওয়া দরকার, এবং তাকে রেকটিফাই করার জন্য যে সময়টা দেওয়া দরকার, অন্যকে মানে জেলাসি তৈরি করা, মানে অন্য যখন তার জায়গায় নিয়ে নেবে এবং ভালো করতে থাকবে, সেই জেলাসিতে তৈরি হবে জেলাসি। আমি বলবো জেলাসি, কারণ ক্রিকেট বা যে কোনো গেমে জেলাসি যদি না থাকে, আমি তাকে বিট করব, সে আমার থেকে কেন ভালো করছে, আমি তার থেকে ভালো করব, তাহলে সে কোনোদিনও দাঁড়াতে পারবে না। যখন এই ভেতরে এই জিনিসগুলো কাজ করবে, তখন সে বেটার ক্রিকেট খেলবে। আপনার প্রত্যেকের মধ্যে দেখবেন কেউ কারো জায়গা ছাড়তে চায় না। আমরা অতীতে যাদেরকে দেখেছি, যে কারণে তারা ক্রিকেটটাকে কন্টিনিউ করার চেষ্টা করেছে লম্বা সময়। আমাদের এখানে যে সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে, আমাদের এই যে প্লেয়ারগুলো, যেটা হচ্ছে আমরা সিনিয়র যে এক্সপেরিয়েন্স গাইগুলো ছিল, তাদের সঙ্গে আমি এদেরকে টাই আপ করিনি, যার ফলে তারা কিভাবে খেলে, তাদের প্র্যাকটিসটা কি, অনেকের সঙ্গে অনেকের ওরিয়েন্টেশন হয়নি, ফলে সাকসেস রেটটা কম। আপনার
নাজমুল হোসেন শান্ত কিন্তু 2017 সালে তার অভিষেক হয় টেস্টে। তো 2017 সাল থেকে কিন্তু একেবারে কম না অনেক সময়। তো এই অনেক সময় এবং তার টেস্টের রেকর্ড ভালো, কিন্তু সীমিত ওভারে কেন পারছে না সেই জন্য তাকে ড্রপ দেন, অসুবিধা নেই। আপনার ব্যাকআপ বেঞ্চ রয়েছে এবং সেখানে ব্যাকআপ থেকে আপনি নেন। সে যদি না পারে তাহলে আবার নাজমুল ফিরবে তার পারফরমেন্স দিয়ে। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা কি জানেন? মিডল অর্ডারকে নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে টপ অর্ডার ব্যাটারকে মিডল অর্ডারের ব্যাটারে হিসেবে খেলাচ্ছি, যার ফলে ওই যে মেকশিফটটা কিন্তু আমরা প্রপারলি করছি না। তাকে আগে অন্তত 20টা ইনিংস যদি ডোমেস্টিক কিংবা কোনো জায়গায় খেলিয়ে আমরা মিডল অর্ডারে প্র্যাকটিস করিয়ে তারপরে যদি তাকে নামাতাম লোয়ার মিডল অর্ডারে তাহলে হতো, কিন্তু সেটা না। আফিফ কিন্তু এটা নিয়েই কিন্তু ঝামেলা তৈরি হয়েছিল। আপনার যে আগের কোচ ছিল আমাদের হাতুরু সিংহে, তাকে ওনাকে অ্যাপ্রোচ করেছিলেন যে আমাকে টপ অর্ডারে খেলাম, কারণ আমি সবসময় টপ অর্ডারে খেলে অভ্যস্ত। তো সাধারণত যে স্পিনটার সে কিন্তু ম্যারাথন দিতে গেলে ফেল করবে। একইভাবে যে ম্যারাথন রান করে সে কিন্তু যদি তাকে বলা হয় যে স্পিন দাও তাহলে কিন্তু সে সবার পেছনে থাকবে। এই অবস্থাটা কিন্তু টপ অর্ডারে যারা খেলে তখন বল থাকে নতুন, শাইন থাকে, অনেক কিছু থাকে, পেস বোলারদের ভূমিকাতে তাদেরকে খেলে অভ্যস্ত হয়। কিন্তু সেই ক্ষেত্রে তাদেরকে যখন আপনি স্পিন খেলাবেন কিংবা বল পুরনো হয়ে যাবে সেই জায়গায় খেলতে দিবেন, তখন সে মেন্টালি অ্যাডজাস্ট করতে পারবে না। এই জায়গায় আমি কোচিং স্টাফ, তারা ক্রিকেট অনেক বোঝেন, তারা ক্রিকেটটা খেলেছেন, কিন্তু তারপরেও আমার মনে হয় কোচিং স্টাফ এই জায়গায় কোনো একটা পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে অবিচার করছেন আফিফের সঙ্গে। আবার এদিকে নাজমুল হোসেন শান্তকে সুযোগই দিচ্ছেন, এইটা একেবারে অনুচিত। আপনি সৌম্য বেঞ্চে রয়েছেন, বেঞ্চে থেকে তাকে তুলে এনে এখানে নামিয়ে দেন, আপনি খেলান অন্তত 4-5টা ম্যাচ, সে তো ভালো করতে পারে। আমি ওইটাই আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আজকের ম্যাচটাতে তো অ্যাটলিস্ট শান্তর এই যে ফর্মের যে অবস্থা, এই ব্যাট প্যাচের মধ্য দিয়ে যাচ্ছে, এটাই যদি চিন্তা করি যে শান্তকে আজকে ড্রপ করে সৌম্যকে যদি জায়গা দেয়া হয়, সৌম্যকে নিয়ে আসলে বড় বড় কথা আসলে নির্বাচকরা বলেছেন যে সৌম্য আসলে বাংলাদেশ দলের অ্যাসেট। নিশ্চয়ই সেটা আসলে তাদের পরীক্ষা নিরীক্ষার কোনো একটা জায়গায় ধরা পড়েছে যে আসলে সৌম্যর ক্যালিভার ওইটা। সো আজকের দিনে কি আসলে এই পরিবর্তন কোনটা হতে পারে এবং এই পরিবর্তনের সম্ভাবনা কতটুকু? আমার কাছে মনে হয় পরিবর্তন হবে, কারণ সৌম্য নিজেকে রেকটিফাই করেছেন। স্পিন খেলায় তার একটু দুর্বলতা ছিল, যেটা হচ্ছে ডাউন দ্য উইকেটে আসা তার একটা প্রবলেম ছিল। সেই জায়গায় তিনি অনেক দিন ধরে কাজ করেছেন, গত কয়েক বছর ধরে, এবং তিনি কিন্তু খুব ভালো করছেন। এবং হাবিবুল বাশার প্রথম প্রেস কনফারেন্সে উনি বলেছেন যে সৌম্যকে আমরা দেখলাম স্পিন বোলিংয়ের উপর যেভাবে কাজ করছেন তার এই ইমপ্রুভমেন্ট দেখে আমি হ্যাপি। তো যখন আপনি হ্যাপি এবং আমরা সেই ইমপ্রুভমেন্টটা দেখতে পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, তখন যে খেললেন তিনি একটা মানে 80-90 ঘরের একটা ইনিংস খেলেছেন, সেই ইনিংসের ভিতরে আমরা দেখেছি স্পিন অনেক বেশি মোকাবেলা করেছেন, বিকজ অফ তখন ওয়েস্ট ইন্ডিজ অল স্পিনার দিয়ে খেলেছিল। তো সেই জায়গায় তখন যখন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যদি তিনি পেরে থাকেন তাহলে পরবর্তীতে ইনিংসগুলো তার উচিত এবং তিনি পারবেন। কিন্তু তাকে জায়গা না দিয়ে, যেটা হচ্ছে আমাদের কোচিং স্টাফের যারা রয়েছেন, সালাউদ্দিন বলেন কিংবা ফিল সিমন্স বলেন, ফিল সিমন্স তো অতটা দায়িত্ব পালন করেন না, মোহাম্মদ সালাউদ্দিনই ম্যাক্সিমাম দায়িত্বটা পালন করেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ওনাদের এই জায়গায় কোনো একটা মিসজাজ অথবা কনসেপশন রয়েছে। আপনি দেখেন সৌম্য মাঝখানে, ওনারা বলছেন যে সৌম্য মাঝখানে রেগুলার খেলার মধ্যে ছিল না, বাট রেগুলার খেলার মধ্যে ছিল পারিবারিক কিছু কারণে, তার ওয়াইফের কারণে পৈতৃত্বকালীন ছুটির ব্যাপার ছিল, কিন্তু তিনি তো মানে প্র্যাকটিসের মধ্যে ছিলেন যে সময়টা ছিলেন। তো তার ওই মেন্টালি ডাউন না করে তাকে খেলার মধ্যে রাখলাম, আমার মনে হয় ভালো করতেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে সৌম্যকে হাতুরু সিংহে স্পেস দিয়েছেন এবং সেই স্পেসটা তিনি কাজে লাগিয়েছেন। নিউজিল্যান্ডে আমরা দেখেছি 23 সালে তিনি অসাধারণ সেঞ্চুরি করেছেন 150 রানের। তো সেটা পরে থেকে তিনি কিন্তু একেবারে জাতীয় দলে ফিক্সড হয়ে গেছিলেন, সেখান থেকে আবার তাকে পুশ করে বের করে দেওয়া হচ্ছে। তার অর্থ হলো আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না এবং যে কারণে বাংলাদেশের ব্যাটিং লাইন আপটাও স্ট্রং হচ্ছে। একটু ছোট্ট করে জানতে চাই ভাইয়া, আজকে মুস্তাফিজ ফিরছে, তার একটা চোটের সমস্যা ছিল, একদম লাস্ট মোমেন্টে গিয়ে মুস্তাফিজের চেঞ্জটা ছিল। মুস্তাফিজ ফিরলে পরে আজকে কি বোলারদের দারুণ একটা কিছু আমরা দেখতে পারি কিনা? লাস্ট ম্যাচে আসলে আমরা যেটা এক্সপেক্ট করছিলাম ওরকমই একটা কিছু হয়েছে। নিউজিল্যান্ডের ইনিংসটা লাস্ট পর্যন্ত লম্বা হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ আসলে ব্যাটিংটাতে কলাপস না করলে হয়তো এই ম্যাচটা জেতা সম্ভব ছিল। মুস্তাফিজ ফিরছেন, ইনফ্যাক্ট আমরা যেটা বলি যে আমাদের সবসময় টার্গেট থাকে বিশ্বকাপ নিয়ে, সো এই পারফরমেন্স দিয়ে আসলে বিশ্বকাপে কতটুকু ভালো করা সম্ভব? পৃথিবীর সমস্ত দলেরই আসলে বিশ্বকাপ টার্গেট থাকা উচিত এবং সেখানেই তার আলটিমেট অ্যাচিভমেন্ট।
যখন আপনি বাংলাদেশের এই সব সময় এই বিশ্বকাপ টার্গেট করা শুরু করেছি, তখন থেকে আমরা কিন্তু ব্যর্থতার চরম জায়গায় কিন্তু পৌঁছে যাচ্ছি। কারণ বিগত সব আমরা বাইলেটারাল সিরিজে যে এরকম পারফর্ম করি সেটা বিশ্বকাপের মঞ্চে গিয়ে করতে পারি না। আপনি যেটা বললেন যে আজকে পেস বোলিং এর চেঞ্জটা একটা ভালো অবস্থা দেখতে পারবেন কিনা মুস্তাফিজ ফিল্ডে যে একেবারে সব আহামরি কিছু করে ফেলবে তা না। যে রকমের উইকেট, আজকে উইকেট চেঞ্জও হতে পারে, নতুন উইকেটে হয়তো এমন হতে পারে স্পোর্টিং উইকেটে দেওয়া হতে পারে। তো সেখানে আপনার নিউজিল্যান্ড যেভাবে বোলিং ডেলিভারিগুলি দিয়েছে এবং হ্যান্ডেল করেছে সেটা বাংলাদেশ করতে পারেনি। ব্যাটিংয়ে 250 রান আপনি চেস করতে পারবেন না, সেই দল যদি হন আপনি, তাহলে আপনি বিশ্বকাপ তো দূরে থাক, আপনি কোয়ালিফাইং রাউন্ড যদি খেলতে হয় নেক্সট ডে, সেখানে আপনি ফেল করবেন, এটা অবধারিত। তো সেই জায়গা থেকে আপনার উচিত এখন থেকেই আপনার এই জায়গায় ব্যাটিং লাইনটা এর উপরে একটা ফোকাস করা এবং বোলিং যেটা আছে সেটা রোটেট করা, ম্যাচ রোটেট। অর্থাৎ আপনি শুধুমাত্র সিরিজে নিয়ে আসবেন এরকম না, আপনি মুস্তাফিজকে 2 ম্যাচ খেলালে শরীফুলকে 1 ম্যাচ খেলাবেন, আপনি হাসান মাহমুদকেও ম্যাচ খেলাবেন, তাকে দলে নেবেন। যদি না নেন, ইন ফিউচারে আপনি পেস বোলিংও সংকট দেখা দেবে, যেটা হচ্ছে একজন যদি আউট হয়ে যায়, ওই ছেলেগুলো যে না খেলার কারণে অফ ফর্ম চলে যাবে কিংবা মেন্টালি ডাউন হয়ে যাবে। সো ইউ হ্যাভ টু রোটেট বাই ম্যাচ। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ নিউজিল্যান্ডের সেকেন্ড ওডিআই ম্যাচ নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী।